চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, তোমরা ইতিমধ্যেই তোমাদের পরিবর্তিত সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাসের যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটা অ্যাসাইনমেন্ট নং 1 এবং দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমরা পেয়েছ। আমরা ইতিমধ্যে তোমাদের সাথে কিন্তু একটু কথা হয়েছিল, এর মধ্যে ওভারঅল দুটো পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্ট নং 1 এটা নিয়ে আমরা যে সৃজনশীল প্রশ্ন এসেছে সেই আঙ্গিকে আমরা ক্লাসটা নিচ্ছি। তাহলে আজকে লেকচারের বিষয়টা কি? পদার্থবিজ্ঞান প্রথম পত্র, যার বিষয়কোড হচ্ছে 174 বা 174, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে শিক্ষক। আর এর মধ্যে বিষয়কোড 174 বলেছি, অধ্যায় হচ্ছে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর। এর মধ্যে অনেকগুলো শিকনফল আছে। অ্যাসাইনমেন্ট নং 1 এ শিকনফল 4, 5, 6 নিয়েছে। 4 হচ্ছে যে 4 শিকনফলটা হচ্ছে কি ভেক্টর যোজন বিয়োজন, এটা আমরা ব্যাখ্যা করব জ্যামিতির সাহায্যে। দ্বিতীয়টাও শিকনফল হচ্ছে উপাংশী বিশ্লেষণ, ভেক্টরকে লম্ব উপাংশী বিশ্লেষণের সাহায্যে কাজটা করা। আর 3 নম্বর শিকনফল হচ্ছে আয়তাকার একক ভেক্টরকে লম্ব উপাংশের সাহায্যে প্রকাশ। এগুলো আমরা ক্লাসে বিভিন্ন লেকচারে কিন্তু আমরা এগুলো আলোচনা করেছি। তাইলে এই হচ্ছে আজকের লেকচারের শিখনফলটা যা প্রয়োগ করব আমরা, এবং এর মধ্যে আমরা দৈর্ঘ্যের এককে কিলোমিটার এবং ব্যাগের এককে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা এককে আমরা প্রকাশ করব। এই হচ্ছে ইনস্ট্রাকশন। এবং তোমরা এর মধ্যে নির্দেশিকা পড়েছ যে কোন প্রশ্নে কিভাবে লিখলে কতটা নম্বর পাওয়া যাবে। আমরা দেখব যে এখানে ক, খ, গ, ঘ, ও, চ আজকের আজকের এই প্রশ্ন থেকে, সৃজনশীল প্রশ্ন থেকে আমরা ক, খ, গ, ঘ, ও, চ এই 6টা প্রশ্নের উত্তর দেব। এর মধ্যে খ এর উত্তরটাই 2 নম্বর, ঘ ও এর উত্তরটাই 2 নম্বর, আর বাকি উত্তরগুলো 3 নম্বর করে পাবে। এবং কিভাবে পাবে নির্দেশিকা এটা স্পষ্টভাবে বলা দেওয়া আছে। আমরা সেই জায়গা থেকে যাচ্ছি না, তাহলে আমরা শুরু করছি। শিখনফল 4, 5, 6 আঙ্গিকে যে প্রশ্নটা, তোমরা প্রশ্নটা সবাই পড়েছ। এবং প্রশ্নটা কি বলেছে যে একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে। তাহলে আমরা প্রসঙ্গ কাঠামোটা আঁকছি। নির্দেশ করে দিয়েছে এই প্রসঙ্গ কাঠামোর বিন্দুগুলা ও, এ, বি, সি, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো দিয়েছে। বলছে একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে পি, কিউ দেয়া আছে। তাহলে মূলবিন্দু ও সাপেক্ষে দুটো বিন্দুর অবস্থান ভেক্টর দেয়া আছে। আমরা যদি এটাকে আর একটু সহজভাবে লিখি বোঝার সুবিধার জন্য,
এটা যদি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই বরাবর যদি জেড অক্ষ হয়, তাহলে একটা বিন্দু পি নিয়েছে আর একটা বিন্দু কিউ নিয়েছে। পি বিন্দুর অবস্থান ভেক্টর 3 - 4 5, 3 - 4 5, এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2 - 1 1। এটুকু দেয়া আছে যে দুটো বিন্দুর অবস্থান ভেক্টর, মূলবিন্দু সাপেক্ষে দুটো বিন্দুর অবস্থান ভেক্টর পি কিউ দেয়া আছে, এবং পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা পি কিউ দ্বারা প্রকাশ করব। ক উত্তর জানতে চেয়েছে পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। ক, পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। পি বিন্দুর অবস্থান, এখানে জ্ঞানটা হচ্ছে অবস্থান ভেক্টর কাকে বলে। আমরা জানি প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় বা নির্ণয় করা হয় তাকেই বলছি আমরা অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় তাকে বলে প্রসঙ্গ অবস্থান ভেক্টর। এটার জন্য কিন্তু নম্বর থাকবে, এটা হচ্ছে জ্ঞান। তাহলে অর্থাৎ ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্ণয় করবো তাকে অবস্থান ভেক্টর বলবো। আপনি মনে করেন আমরা এটা হচ্ছে পি, এটাকে আমরা R1 বললাম, এবং ও বিন্দু সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্ণয় করা হয় তাকে আমরা R2 বলেছি, অর্থাৎ ও কিউ। আমরা বললাম ওপি যে ভেক্টরটা তাকে বলেছি পি ভেক্টর, যাকে আমরা R1 বলতে পারি। আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ, যাকে তারা কিউ দ্বারা প্রকাশ করেছে, একে আমরা R2 বলতে পারি। তাহলে অবস্থান ভেক্টর কাকে বলে এবং অবস্থান ভেক্টর আমরা পেয়ে ফেলবো। R1 মানটা কেমন হবে? আমরা জানি R1 হচ্ছে 3i - 4j + 5k। ঠিক একইভাবে R2 মান বা কিউর মান হচ্ছে 2i - j + k, 3i - 4j + 5k, 2i - j + k। পি বিন্দুর অবস্থান ভেক্টর কি? যে পি বিন্দুর অবস্থান ভেক্টর R1 হচ্ছে প্রথম উত্তর, পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি বা পি সমান হচ্ছে 3i - 4j + 5k। এইটুকু হলেই কিন্তু কয়ের উত্তর হয়ে যায় পি বিন্দুর অবস্থান ভেক্টরের, কারণ কয়ের উত্তর অর্ধেক প্রথম অংশ হয়ে যায় পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। তারপর যখন আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করেছি এবং সাথে সাথে কিন্তু আমরা কিউ বিন্দুর অবস্থান ভেক্টরও কিন্তু নির্ণয় করে ফেলেছি, আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। কারণ পি এর মান কত হবে? পি এর মান কত হবে? আমরা জানি যে কোনো ভেক্টরের মান হচ্ছে তার উপাংশের বর্গের যোগফলের বর্গমূলের সমান। অর্থাৎ এই যে পি এর মানটা হবে বা পি ভেক্টরের মানটা হবে √px² + py² + pz²। এখানে হচ্ছে 3² ± 4² + 5² 9 16 25 হচ্ছে √50। তাহলে পি এর মানটা হচ্ছে √50। আমাদের সামনে প্রয়োজন হবে পি এর মানটা। তাহলে পি ভেক্টর চেয়েছে, পি বিন্দুর অবস্থান ভেক্টর চেয়েছে, আর কিন্তু আমি পি অবস্থান ভেক্টরের মানটা আমরা বের করে ফেলেছি। একইভাবে কিউ ভেক্টরের মানটা আমরা বের করে ফেলবো। আমরা বলবো কিউ ভেক্টরের মানটা হবে √qx² + qy² + qz², 2² ± 1² + 1², 4 + 1 + 1 √6। আমরা একক বলতে পারি, অত একক। তাহলে কিউ ভেক্টরের মানটাও আমরা বের করে ফেললাম, প্রয়োজন হবে সামনে। তাহলে প্রথম অংশটায় চাওয়া হয়েছে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত এবং পি ভেক্টরের মানটাও আমরা বের করে ফেলেছি। এটা পরবর্তীতে লাগবে বিদায় বের করেছি, এখানে না দিলেও কিন্তু বিষয়টা হবে আমরা পরবর্তীতে বের করে ফেলতে পারবো। এইবার কয়ের দ্বিতীয় যে অংশ, যে পিকিউ এর সমান্তরাল একক ভেক্টর। আমরা পিকিউ এর সমান্তরাল একক ভেক্টর মানে কি? আমরা যদি যোগ করে ফেলি তাহলে পিকিউ কে পাবো। পিকিউটা আসলে কি? পিকিউটা হচ্ছে সরণ ভেক্টর। আমরা জানি দুটো অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলে সরণ ভেক্টর, সেই পিকিউ হচ্ছে সরণ ভেক্টর।
এটা কিভাবে পাবো আমরা? আমরা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র থেকে বলতে পারি যে ওপি ভেক্টর প্লাস পিকিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ওকিউ ভেক্টর। অর্থাৎ কোনো ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু দ্বারা দুটো ভেক্টরকে যদি একই ক্রমে প্রকাশ করা যায়, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু বা অবশিষ্ট বাহুটা ভেক্টর দুটার লব্ধিকে বিপরীত ক্রমে মানে দিকে প্রকাশ করবে। ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটা বলেছে। এই সূত্র প্রয়োগ করে আমরা পেলাম ওপি প্লাস পিকিউ ইজ ইকুয়াল টু ওকিউ, বা পিকিউ সমান হচ্ছে ওকিউ মাইনাস ওকিউ। অর্থাৎ সরণ ভেক্টর যে আমরা পিকিউ পেলাম, দুইটা অবস্থান ভেক্টরের পরিবর্তন থেকেই কিন্তু পেয়েছি। অর্থাৎ কিউ ভেক্টর এবং পি ভেক্টরের পরিবর্তন থেকে আমরা পিকিউ ভেক্টর করেছি, যার জন্য পিকিউ ভেক্টর হচ্ছে সরণ ভেক্টর। আমরা সরণ ভেক্টরটা বের করলাম। তাহলে ওকিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, ওপি ভেক্টর যদি আমরা বিয়োগ করি, আমরা বলবো 3 মাইনাস মানে 2 মাইনাস 3 2 minus 3i plus minus 1 plus 4j plus 1 minus 5k। এটা হচ্ছে পিকিউ ভেক্টর, যেটা বলছি 2 minus 3i minus 1 plus 4j 1 minus 5k, যার মান হয়ে গেল minus i plus 3j minus 4k minus 4k। তাহলে পিকিউ ভেক্টরটা আমরা মান পেলাম। আমরা কিন্তু দ্বিতীয় অংশ পুরোপুরি শেষ করে নেই, পিকিউ ভেক্টরের মান পেলাম। তাহলে পিকিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটা কিন্তু পিকিউ যেই তলে কাজ করছে, ঠিক ভেক্টরটা যেই তলে কাজ করছে ওই তলেই থাকবে। তাহলে পিকিউ ভেক্টরের মান কত? পিকিউ ভেক্টরের মান আমরা বের করে ফেলবো। এটা হচ্ছে আবার এর উপাংশের বর্গের যোগফলের বর্গমূলের সমান 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার সমান 1 প্লাস 9 প্লাস 16 রুট ইজ ইকুয়াল টু রুট ওভার 26। আমরা প্রতিটার পাশে কিন্তু একক দিতে পারি, অত একক আমরা বলতে পারি, কিন্তু ঠিক অত একক আমরা বলতে পারি। তাহলে পিকিউর মানটা আমরা বের করে ফেললাম। এইবার আমরা জানি একক ভেক্টর হচ্ছে মানে শূন্য নয় এমন মান বিশিষ্ট যে কোনো ভেক্টরকে, ওই ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ দেওয়া হয়, তাহলে ওইদিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। এখন কয়ের শেষাংশ আমরা বলছি, শেষাংশ হচ্ছে পিকিউ এর মান। পিকিউ যে ভেক্টরটা তার দিকে একক ভেক্টর হচ্ছে পিকিউ ভেক্টর ডিভাইডেড বাই পিকিউ ভেক্টরের মান। তাহলে আমরা পিকিউ ভেক্টর পেয়েছি, এই পিকিউ ভেক্টর পেয়েছি -i প্লাস 3j মাইনাস 4k। এইটাকে আমরা ভাগ দেব তার মান দিয়ে, তার মান হচ্ছে রুট ওভার 26 সমান মাইনাস 1 বাই রুট 26i প্লাস 3 বাই রুট 26j মাইনাস 4 বাই রুট 26k। তাহলে এটা কি ভেক্টর? এটা হচ্ছে পিকিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। তাহলে ক প্রশ্নের উত্তর হলো। তাহলে ক প্রশ্নের উত্তরে কি করব? আমরা অবস্থান ভেক্টর কাকে বলে সংজ্ঞাটা বলবো, বলার পরে চিত্রটা এঁকে নিয়ে আমরা পি ভেক্টরটা পেলাম, তার মানও বের করে ফেললাম, প্রয়োজনে আমরা ওপি ভেক্টরও লিখে ফেললাম, তার মান বের করে ফেললাম। এটা না লিখলে আমরা পিকিউ ভেক্টরটা পাবো না, যেটা ভেক্টর ত্রিভুজ সূত্র থেকে করেছি। ভেক্টর ত্রিভুজ সূত্র থেকে আমরা দেখলাম যে পিকিউ ভেক্টরের হচ্ছে -i প্লাস 3j মাইনাস 4k এবং তার মান পেয়েছিলাম রুট 26। তাহলে পিকিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হবে পিকিউ ভেক্টর ডিভাইডেড বাই তার মান, ভাগ করে দেখলাম যে ঠিকই। তাহলে পিকিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর আমরা পেয়েছি। তাহলে ক উত্তর হয়ে গেল। এইটুকু যারা লিখতে পারবে তারা কিন্তু 3 পদ উপযুক্ত হবে। কারণ কয়ের উত্তর, প্রশ্নের উত্তর কিন্তু 3। এইবার আমরা দ্বিতীয় অংশে যাব এবং আমরা এই চিত্রটা মুছে ফেললাম। এই জায়গাটায় আমরা ব্যবহার করব
কিভাবে আমরা দেখলাম যে পি এর মানটা হচ্ছে √50 এবং কিউর মানটা হচ্ছে √6। অবস্থান ভেক্টর হয়ে গেল। তাহলে আমাদের এই চিত্রটা মুছে ফেলছি আমরা পরবর্তী জায়গাটার দিকে আগাবো। খ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এবার সামনের দিকে আগাচ্ছি। খ প্রশ্নটা বলেছে পিউ কিউ ভেক্টরকে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দুটা সন্নিহিত বাহু ধরে, অর্থাৎ যে ভেক্টরগুলোকে আমরা প্রকাশ করছি এই দুটা ভেক্টরকে যদি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায় তাহলে সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এই ভেক্টর দুটার ক্রস গুণনের মানের সমান। আমরা জানি সামান্তরিককে একটা সামান্তরিককে ভাগ করলে মানে কর্ণ বরাবর যদি দুভাগ করি তাহলে দুটো ত্রিভুজ পাই। তাহলে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এই যে সন্নিহিত বাহু ধরে ভেক্টরকে আমরা যে সামান্তরিক করেছিলাম তার অর্ধেক ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলে আমরা ক্ষয়ের উত্তর দিচ্ছি। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু পি ক্রস কিউ, যে সমান্তরিকটা পেয়েছি তার মান তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল পি কিউ কি হবে? আমরা দেখেছি যে পি এর মানটা হচ্ছে 2i 3i - 4j + 5k 3i - 4j + 5k আর কিউ ছিল 2i - j + k 2i - j + k p 3i - 4j + 5k q 2i - j + k। তাহলে p ক্রস q হচ্ছে নির্ণায়ক থেকে i যে k 3 - 4 5 2 - 1 + 1 সমান i into -4 + 5 plus j into 10 - 3 plus k into -3 plus 8 সমান হচ্ছে i plus 7j plus 5k। তাহলে p ক্রস q এর মান হচ্ছে i plus 7j plus 5k। তাহলে p plus q ভেক্টরটা আমরা পেলাম। এর মান কত? p ক্রস q এর মান হচ্ছে √, উপাংশের বর্গের যোগফলের বর্গমূলের সমান 1² plus 7² plus 5² 1 plus 49 plus 25 75। তাহলে ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু পি ক্রস কিউ, যদি এটাই যাই হাফ ইন্টু √75 হাফ ইন্টু √75 এটা হয়ে যাচ্ছে 5√3/2 অত বর্গ একক। কারণ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে অত বর্গ একক। তাহলে ক্ষয়ের উত্তর দেওয়া হলো, এইটুকু যারা লিখতে পারবে তারা 2 পাওয়ার উপযুক্ত হবে। গ অংশ কি চেয়েছে? গ অংশ চেয়েছে যে অপর একটি ভেক্টর r নিয়েছে, অপর একটি ভেক্টর r এর মান দেয়া আছে i + 2j - 3k এবং pq r নিয়ে এটা যদি একটি ঘন সামান্তরিকের তিনটি বাহু নির্দেশ করে তাহলে সামান্তরিকটির আয়তন নির্ণয় করো। তাহলে সামান্তরিকটির আয়তন কি হবে? আমরা ক্ষেত্রফল পেয়েছি, কিন্তু সামান্তরিকটির আয়তন, তাহলে ক্ষেত্রফল পেয়েছি আমরা p + q। এখানে r একটা ভেক্টর দিয়েছে, তাহলে r ভেক্টরটার তাহলে ক্ষেত্রফল ইনটু r মানে r উচ্চতা প্রকাশ করবে, আর h দিয়ে প্রকাশ করেছে r উচ্চতা প্রকাশ করবে
তাহলে এটা হয়ে যাচ্ছে পি ক্রস কিউ ডট আর। তাহলে পি ক্রস কিউর মান আমরা পেয়েছি, পি ক্রস কিউ এটা হচ্ছে আই প্লাস 7j প্লাস 5k, আই প্লাস 7j প্লাস 5k ডট আর এর মানটা আমরা দিচ্ছি আই প্লাস 2j মাইনাস 3k, আই প্লাস 2j মাইনাস 3k। খুব সহজেই কিন্তু আমরা আর এর মানটা বের করে ফেলতে পারি। আর সমান হবে রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার। আমাদের প্রয়োজন হবে 1 প্লাস 4 প্লাস 9 ইকুয়াল টু রুট ওভার অফ 40। যার প্রয়োজন হবে আমাদের, আমরা বের করে ফেললাম। আর হচ্ছে রুট ওভার অফ 14। আর এখান থেকে দেখি আমরা ডট গুণন নিয়ম থেকে 1 ইন্টু 1 প্লাস 7 ইন্টু 2 প্লাস 5 ইন্টু মাইনাস 3। তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা নিয়েছি আমরা। তাহলে 1 প্লাস 14 মাইনাস 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 15 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে সামান্তরিকের আয়তন 0 হচ্ছে। কখন 0 হয়? আমরা দেখেছি দুটা ভেক্টরের ক্রস গুণনের সাথে যখন ডট বিগুণন এর মান 0 হয় তখন আমরা বলি যে ভেক্টর তিনটা হচ্ছে সমতলীয়। অর্থাৎ যেহেতু পি ক্রস কিউ ডট আর 0 হচ্ছে, সুতরাং আমরা বলতে পারবো পি কিউ ও আর এরা সমতলীয়। এখান থেকে একটু জানতে চেয়েছে তোমাদের যে আয়তন নির্ণয় করো এবং উত্তরের সম্পর্কে তোমার ব্যাখ্যা উপস্থাপন করো। আয়তন নির্ণয় করলাম, আয়তনের মান 0 হলো। এবং আমরা ভেক্টরের ধর্ম থেকে জানি তিনটা ভেক্টরের অর্থাৎ ক্রস, দুটা ভেক্টর ডট এবং তার সাথে ক্রস এবং তার সাথে ডট গুণন করার পর যদি তার মানটা 0 হয় তাহলে ভেক্টর তিনটা সমতলীয় হয়। তাহলে পি কিউ আর এরা এই তিনটা ভেক্টর সমতলীয়। তোমার উত্তরের সম্পর্কে এইটুকু তোমাদের বলতে হবে। তাহলে প্রথম অংশ ক খ গ আমরা উত্তর দিতে সক্ষম হলাম। তবে এইটুকু লিখতে পারলেই কিন্তু পূর্ণ নম্বর পাওয়ার জন্য উপযুক্ত হবে। তাহলে এখান থেকে আমরা পি কিউ এবং আর এর মানটাকে রাখছি গ ঘ ক খ গ ঘ ও চ এর উত্তর দেওয়ার জন্য পি কিউ এবং আর আমরা রেখে দিলাম। আর এর মানটা হচ্ছে রুট 40। এখন বলছে যে আর দেয়া আছে। এইবার ঘ, এবার একটি নদীর প্রস্থ হিসাবে পি এর মানকে বিবেচনা করা হলো। কিউ নদীর স্রোত এবং আর হচ্ছে নৌকার বেগ। তাহলে পি হচ্ছে এত, এখানে বলা হলো কিলোমিটার পার ঘন্টা, এটাও বলা হলো কিলোমিটার পার ঘন্টা, এটাও কিলোমিটার পার ঘন্টা বলা হলো। এবং পি কে বলা হলো নদীর প্রস্থ। এখন পি হলো নদীর প্রস্থ, আর কিউ হলো নদীর স্রোতের বেগ, আর আর হলো নৌকার বেগ। এগুলো তারা বলে দিল যে আর হচ্ছে তুমি ওই নৌকায় বসে আছো এবং আর হচ্ছে নৌকার বেগ, পি হচ্ছে প্রস্থ, কিউ হচ্ছে স্রোতের বেগ। এবার জানতে চেয়েছে সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে আমাদের একটা নদীর স্রোত থাকতে হয় ভয়ের জন্য। এখন আমাদেরকে নিয়ে যাওয়া হলো একটা স্রোতমান নদীতে, যেখানে স্রোত যাচ্ছে কিউ বেগে এবং এপার থেকে উপরে যাওয়া হবে। আমি মনে করি এটি মূলবিন্দু ধরছি, পি নদী প্রস্থ সরাসরি এরকম। এখানে নৌকা, এখানে দুটো বিষয় আমরা পাবো। একটা হচ্ছে স্বল্পতম সময়ে বা ন্যূনতম সময়ে আমরা নদী পার হওয়ার একটা বিষয় থাকবে, আর একটা ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার বিষয় হবে। প্রথম চেয়েছে এরা সবচেয়ে কম সময়ে নদী পার হওয়ার জন্য বিষয়, মানে সবচেয়ে কম সময়ে
সবচেয়ে কম সময়ে নদী পার হতে গেলে আমরা বিষয় হবে। এখানে কিন্তু আমরা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রের প্রয়োগটা করছি, ভেক্টর যুগের সামান্তরিক সূত্র করছি। এখানে আমরা জানি যে কোন সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা দুটা ভেক্টর প্রকাশ করা হলে কর্ণটা, ওই বিন্দুগামী কর্ণটা লব্ধি ভেক্টরকে প্রকাশ করি। এটারই কিন্তু প্রয়োগ করছি আমরা নদীর স্রোত। এই বরাবর কি হচ্ছে নদীর স্রোত এভাবে যাচ্ছে, আর নদীর প্রস্থ পি এর মান দেয়া আছে। প্রথম হচ্ছে সবচেয়ে কম সময়ে নদী বের হতে গেলে, সবচেয়ে কম সময়ে নদী বের হতে গেলে মানে কি লব্ধি ব্যাগটা ঠিক এই বরাবর হবে। হতে হবে কিনা আমরা দেখে নেব কিছুক্ষণ মধ্যেই। তাহলে এখানে হচ্ছে স্রোতের নৌকার বেগ হচ্ছে আর, আমরা মনে করি আরটা স্রোতের দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা দেখি যে আসলে কিভাবে নদী বের হয়। তাহলে এই আর এবং কিউ কে আমরা যদি ধরো দুটো উপাংশে ভাগ করা যায়, এক হচ্ছে ভূমি উপাংশ আর একটা হচ্ছে লম্ব উপাংশ। তাহলে আর এবং কিউ কে লম্ব উপাংশ যদি ভাগ করি, বিভাজন করলে যোগফল হবে। কেন যোগফল হবে? কারণ এখান থেকে নদী পেরোতে গেলে কিন্তু দুইটা উপাংশের প্রয়োজন হবে, স্রোতের বেগও কাজ লাগবে, নৌকার বেগও কাজ লাগবে, স্রোতের বেগও কাজ লাগবে। যার জন্য এদের যোগফলটা আমরা নিই। যোগফলটা হচ্ছে কি আর এর লম্ব বরাবর উপাংশ হচ্ছে আর সাইন আলফা, আর কিউ উপাংশ হচ্ছে ঠিক এই বরাবর উপাংশ হচ্ছে কিউ সাইন 0 ডিগ্রি। তাহলে আর সাইন আলফা প্লাস সাইন 0 0 0 মানে হচ্ছে আর সাইন আলফা। আমরা জানি যে সমবেগে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ হচ্ছে s = vt। এই সমীকরণ থেকে আমরা বলবো প্রয়োজনীয় সময় t সমান হচ্ছে দূরত্ব মানে নদীর প্রস্থ বাই বেগ, এই যে বেগ লব্ধি বেগ, এই যোগফল লব্ধি বেগ। আমরা এখানে নদীর প্রস্থ নিচ্ছি √50 আর স্রোতের বেগ মানে হচ্ছে আর সাইন আলফা। এখন দেখি আমরা জানি সাইন আলফার সর্বাধিক মান হচ্ছে +1। কখন? যখন আলফা 90 ডিগ্রি হয়। তাহলে এখানে যদি আলফার মান মানে সাইন আলফার মান 1 করতে হয়, তাহলে আলফার মানটা হতে হবে 90। আলফার মানটা 90 হওয়া মানে হচ্ছে কি, অর্থাৎ এই নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ 90, অর্থাৎ স্রোতের বেগের সাথে নৌকাকে সমকোণে চালনা করতে হবে। এখানে মানটা হচ্ছে √50/r। জানতে চেয়েছে কিভাবে সবচেয়ে কম সময়ে নদী পার হতে গেলে তুমি কি ব্যবস্থা করবে। তাহলে সবচেয়ে কম সময়ে নদী পার হতে গেলে আমাকে কি করতে হবে? স্রোতের বেগের সাথে লম্বভাবে নৌকা চালনা করতে হবে, অর্থাৎ ওপি বরাবর নৌকা চালনা করতে হবে। এবং সেই সময়টা কত? √50/r আমরা যদি করি, তাহলে √50/r এর মান আমরা আগে দেখেছি √14। কত হবে এটা? আমরা ঠিক এই বরাবর এখানে প্রশ্ন না লিখে এখানে আমরা পি লিখি, এখানে আমরা পি লিখি, আর ঠিক এখানে আমরা একক লিখে ফেলবো। এটা কিন্তু ঘন্টা হয়ে যাবে। √15/√14 এটার মান হয়ে যাচ্ছে √3.57 ঘন্টা, বা যার মান হবে 1.89 ঘন্টা। তাহলে সবচেয়ে কম সময়ে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়টা হবে 1.89 ঘন্টা। আমরা এখানে লিখলাম টি মিনিমাম, যেটা টিএম বলতে পারি আমরা। এটার মান হচ্ছে 1.89 ঘন্টা। তাহলে ক্ষয়ের উত্তর আমাদের হয়ে গেল। এবং এখানে আরেকটা কথা বলেছে, গাণিতিকভাবে দেখাও নৌকাটি এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়। তাহলে এখানে আমরা ফিগারটাকে আরেকটু মডিফাই করব।
এটা ছিল আর, এই জায়গাটা ছিল কিউ। আমরা যদি লব্ধি বেগকে ন্যূনতম সময়ে নদী চালাতে গেলে আমরা যদি লব্ধি বেগকে একটু রূপান্তর করে নেই, তাইলে এই ছিল নৌকার বেগ, তাহলে এ হলো নৌকার বেগ, আর আচ্ছা, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? আমরা সেক্ষেত্রে করছি আর প্রাইম, লব্ধি বেগ হলো আর, তাহলে আর প্রাইম আমরা বলবো আর প্রাইম স্কয়ার সমান হচ্ছে আর স্কয়ার প্লাস কিউ স্কয়ার। অর্থাৎ কি, স্বল্পতম সময়ে যদি নদী পেরোতে হয়, আমরা ফিগারটাকে একটু মডিফাই করছি। স্বল্পতম সময়ে যদি নদী পেরোতে হয়, এই বরাবর ছিল আর, তাহলে যাত্রা করলো এই বরাবর। আচ্ছা, তাহলে এইটা হলো আর প্রাইম, এইটা হলো কিউ, এইটা হলো কিউ, এইটা হলো কিউ। অর্থাৎ স্বল্পতম সময়ে নদী পেরোতে গেলে আমাদের লম্বভাবে যাত্রা করতে হবে, অর্থাৎ উপি বরাবর যাত্রা করতে হবে। যাত্রা করলে নদীর স্রোতের বেগ আছে, নদী চলছে এইভাবে, নদীর স্রোত এদিকে টেনে নিয়ে যাবে, আলটিমেটলি তো পি বিন্দুতে পৌঁছবে না, এটা মনে করো টি বিন্দুতে পৌঁছবে। শুরু করেছিলাম এইভাবে, কিন্তু নৌকার লব্ধি বেগ হয়ে গেল আর প্রাইম, যেটা কি স্রোতের কারণে হয়ে গেল। তাহলে লব্ধি বেগ আমরা সামুদ্রিক পিথাগোরাস উপপাদ্য থেকে বলতে পারি আর প্রাইম স্কয়ার সমান হচ্ছে আর স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আর প্রাইমটা কি? আর প্রাইমটা হচ্ছে লব্ধি বেগ, স্রোত এবং নৌকার মিলিত লব্ধি বেগ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কিন্তু বলে ফেলছি আর প্রাইম স্কয়ার সমান আর স্কয়ার প্লাস কিউ স্কয়ার, অথবা ভেক্টর থেকে সামুদ্রিক সূত্র থেকে বলতে পারি, যেহেতু ওরা লম্বাভাবে আছে তাহলে এই বিষয়টা হবে। তাহলে আর প্রাইম সমান হচ্ছে রুট ওভার অফ আর স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আমরা দেখেছি আর স্কয়ার মান, তাহলে 14, কিউ হলো 6, এটা কিলোমিটার পার ঘন্টা, রুট ওভার অফ 20 কিলোমিটার পার ঘন্টা, এটার মানটা হয়ে যাবে 4.47 কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকাকে যদি স্বল্পতম সময়ে নদী পেরোতে হয়, তাহলে লব্ধি বেগের মান হয়ে যাচ্ছে 4.47 কিলোমিটার। বলছে এর থেকে জুড়ে চালানো সম্ভব না। দেখছি তো আমরা যে আর প্রাইম হয়ে যাচ্ছে আর স্কয়ার এবং কিউ স্কয়ারের যোগফল, অর্থাৎ এর থেকে লব্ধি বেগের মান হচ্ছে অত। অর্থাৎ নৌকার সর্বোচ্চ বেগ 4.47 কিলোমিটার পার ঘন্টা হবে। এর থেকে জুড়ে নৌকা চালানো সম্ভব হবে না। কেন? কারণ আরেকটা মান হতে পারে আর প্রাইম হতে পারে আর এবং কিউর বিয়োগফলের সমান, সেক্ষেত্রে কিন্তু লব্ধি বেগের মানটা কমে যাবে। আমরা কিছুক্ষণ পরেই আমরা সেই দিকটা দেখছি। তাহলে ঘয়ের উত্তর আমাদের হয়ে গেল। এইবার ও কি জানতে চেয়েছে? ও জানতে চেয়েছে ঠিক এই অবস্থায় যেতে ও এর উত্তরটা আমরা আগেই দিয়েছি। যে সময়টা কত এটা একটু আগে আমরা বের করেছি। সময়ের মানটা কত? সময়ের মানটা পেয়েছি। ওর উত্তর আমরা দেখেছি, ও ছিল এই যে টিএম সমান হচ্ছে নৌকা পি বাই আর এর মান হচ্ছে রোড 14 ছিল, এবং আমরা দেখেছি পি এর মান রোড 50 বাই রোড 14 আমরা একটু আগে বের করে দিলাম, যার মান আমরা পেলাম 1.89 ঘন্টা। অর্থাৎ স্বল্পতম সময়ে নদী পেরোতে আমরা আগে লিখেছি, তোমরা এখানটায় লিখতে পারো, এসে সময়তে এসে লিখতে পারো যে স্বল্পতম সময় সবচেয়ে কম সময় নদী পাওয়ার সময় যদি টিএম হয়, টিএম মানটা হচ্ছে নদীর প্রস্থ বাই নৌকার বেগ,
লব্ধি ভেক্টর মানে 14, এখানে শুধুমাত্র নৌকার ব্যাগটা আমরা নিচ্ছি 14, তাহলে এখানে হচ্ছে 1.89 ঘন্টা, যেটা আমরা একটু আগে বের করেছি। তাহলে ওই উত্তরও কিন্তু হয়ে গেল। এটুকু যারা লিখবে তার এটার জন্য 2 নম্বর পাবে। তার শেষ যে অংশ চ, চ বলেছে সবচেয়ে কম দূরত্বে, সবচেয়ে কম দূরত্বে যদি নৌকাটাকে দিয়ে নদী পার করতে হয় কি ব্যবস্থা আমাদের করতে হবে? সবচেয়ে কম দূরত্বে হতে গেলে আমরা দেখবো লব্ধি ভেক্টর হবে ঠিক এই বরাবর, মানে আত্রাম হবে এই বরাবর, আর নৌকা আমরা চালিয়েছিলাম এর সাথে কোণ করে, এইটা ছিল আর, এইটা হচ্ছে কিউ। তাহলে নৌকাকে আমরা চালিয়েছি স্রোতের সাথে কোণ করে, স্রোত ঠেলে নিয়ে আসবে। তাহলে সবচেয়ে কম দূরত্বে মানে হচ্ছে লম্ব দূরত্বে যদি চালনা নৌকাকে পেরোতে হয় স্রোতের সাথে, তাহলে আমরা দেখব সবচেয়ে কম দূরত্বে চালাতে গেলে স্রোতের সাথে কোণ করে কিন্তু নৌকাকে চালনা করতে হবে। আলটিমেটলি স্রোত টেনে তাকে সবচেয়ে কম দূরত্বে পেরোতে সহায়তা করবে। সেই ক্ষেত্রে এই আর প্রাইম আর স্কোয়ার সমান হয়ে যাবে কিউ স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার, বা লব্ধি ভেগের মান আর প্রাইম স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, বা আর প্রাইম সমান রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। অর্থাৎ সবচেয়ে কম দূরত্বে পেরোতে গেলে লব্ধি ভেগের মানটা হচ্ছে, নৌকার লব্ধি ভেগের মানটা এরকম হবে। এই মানটা যদি বসাই, আর স্কোয়ার 14 মাইনাস কিউ হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। তোমাদের এককটা ঠিকভাবে লিখতে হবে, কিলোমিটার পার ঘন্টা মানে রুট ওভার অফ 8 কিলোমিটার পার ঘন্টা। এবং ওখানে আমরা পেয়েছিলাম লব্ধি ভেগের মান পেয়েছিলাম আর প্রাইম, আগের ক্ষেত্রে পেয়েছিলাম আমরা 4.47, আমরা লিখে রাখি 4.47 কিলোমিটার পার ঘন্টা। এটা ছিল সবচেয়ে কম সময়ে। আর এবার আমরা আসবো সবচেয়ে কম দূরত্বে। কম দূরত্বে লিখতে গেলে আর প্রাইমের মানটা হচ্ছে রুট ওভার অফ 8, আমরা দেখব 2.83, এটা হয়ে যাচ্ছে 2.83 কিলোমিটার পার ঘন্টা। 2.83 কিলোমিটার পার ঘন্টা। তাহলে চেয়েছে ঘতে, আমরা বের করলাম, এখন দেখলাম যে সবচেয়ে কম দূরত্ব হলে লব্ধি বেগের মান হচ্ছে 2.83, আর সবচেয়ে কম সময়ে হলে 4.47। তাহলে সবচেয়ে কম সময়ে পেরোতে গেলেই তো নৌকাকে বেশি জোর দেওয়া যাচ্ছে, ব্যাগ দেওয়া যাচ্ছে। এখানে এসে আরো বিষয়টা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে সবচেয়ে কম দূরত্বের জন্য নৌকার লব্ধি বেগের মান হলো এত। সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সময় কত হবে? প্রয়োজনীয় সময় এখানে যদি আমরা আর প্রাইম বলছি, এটাকে আর ডাবল প্রাইম বলি, এখানে ধরো আর ডাবল প্রাইম বললাম, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর ডাবল প্রাইম। তাহলে এই ক্ষেত্রে বলছি আমরা টিএম, এক্ষেত্রে আমরা টিএম প্রাইম বলবো, টিএম প্রাইম। তাহলে সময় আমরা জানি সময় হচ্ছে এস বাই ভি, নৌকার নদীর প্রস্থ বাই ব্যাগ, লব্ধি ব্যাগ বলি আমরা, লব্ধি ব্যাগ প্রস্থ হচ্ছে রুট ওভার অফ 50। আমরা ব্যাগের মান বের করে দেখলাম, রুট ওভার আর স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা হলো রুট 8। এটা একক হয়ে যাবে কত ঘন্টা? আমরা দেখব এটার মানটা হয়ে যাচ্ছে 2.5, এটার মানটা হয়ে যাচ্ছে 2.5। এখন ঘতে চাওয়া হয়েছে সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির ব্যাগের সময়ের কোনো পরিবর্তন করতে হবে কিনা, কার থেকে পরিবর্তন হবে কিনা। অর্থাৎ সবচেয়ে কম সময়ে যে সময় এবং ব্যাগ হয়েছে এই মানের কোনো পরিবর্তন হয়েছে? আমরা দেখতেই পেয়েছি যে ব্যাগের মান কমেছে, সময়ের মান বেড়েছে। তাহলে পরিবর্তনটা কত? তাহলে সময়ের পরিবর্তন হবে, পরিবর্তন
এটাকে যদি আমরা ডেল্টা টি বলি, এটা হচ্ছে টিএম প্রাইম মাইনাস টিএম সমান হচ্ছে 2.5 মাইনাস 1.89 ঘন্টা, যার মান হচ্ছে 0.61। তাহলে এতটুকু সময়ের পরিবর্তন করতে হবে। ব্যাগের পরিবর্তন কত করতে হবে? ব্যাগের পরিবর্তন আমরা যদি এটাকে ডেল্টা আর বলি, এটা হচ্ছে আর প্রাইম মাইনাস আর ডাবল প্রাইম is equal to 4.47 minus 2.83 কিলোমিটার পার ঘন্টা, যার মান হয়ে যাচ্ছে 1.64 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সময়ের এবং ব্যাগের মানের পরিবর্তন করা লেগেছে এতখানি। তাহলে আজকের যে উচ্চ মাধ্যমিক 2021-এর যারা পরীক্ষার্থী, তাদের পরিবর্তিত সিলেবাস অনুযায়ী পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্ট 1 দেওয়া হয়েছে, এর 3টা শিক্ষণফল ভেক্টর চ্যাপ্টারের 3টা শিক্ষণফল 4, 5, 6 নিয়েছি আমরা। তার আঙ্গিকে যে প্রশ্নগুলো, তার উত্তর আমরা দিতে চেষ্টা করলাম। যারা পূর্ণ নম্বর পেতে চাও তাদেরকে এইভাবেই কিন্তু উত্তরটা দিতে হবে। প্রথমে হচ্ছে অবস্থান ভেক্টর কাকে বলে, আর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। আমরা প্রথম পি ভেক্টর বের করেছি, কিউ ভেক্টর বের করেছি, তার পরিবর্তন পি কিউ হয়েছে, যাকে আমরা সরণ ভেক্টর বলেছি। তার পি কিউ ভেক্টরের মান আমরা বের করেছি, এবং পি কিউ ভেক্টরের দিকে একটা সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একটা একক ভেক্টর পেয়েছি আমরা। ভেক্টরটি বের হবে তার মান আমরা বের করেছি। কয়ের উত্তর ছিল এটা। খ ছিল যে সামান্তরিকের যদি পি এবং কিউ সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু ধরা, ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু ধরা হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে আমরা বের করেছি তার মান। এবং 3 নম্বর প্রশ্ন আর একটা ভেক্টর নিয়ে আসা হয়েছে, এখান থেকে সামান্তরিকটির আয়তন চাওয়া হয়েছে। আমরা জানি সামান্তরিকটির আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ পি ক্রস কিউর সাথে আর এর ডট গুণন করেছি, আমরা আয়তন পেয়েছি এবং আয়তনের মান 0 হয়েছে। এখান থেকে আমরা বলতে পেরেছি যে এই ভেক্টর 3টা সমতলীয়, যুক্তি চেয়েছিল এখানে। তারপরে তুমি নৌকায় বসে আছো, এখন পি ভেক্টরকে ধরো সৃজনশীল প্রশ্ন, যেহেতু পি ভেক্টরকে নদীর প্রস্থ বলেছে, কিউ ভেক্টরকে স্রোতের বেগ এবং আর ভেক্টরকে নৌকার বেগ দিয়েছি। ঠিক এই অবস্থায় জানতে চাওয়া হয়েছে কিভাবে নৌকা চালনা করলে সোজাসুজি এপার থেকে, মানে কম সময়ে এপার থেকে উপরে পৌঁছা যাবে। আমরা দেখেছি সেক্ষেত্রে নৌকাকে স্রোতের সাথে লম্ব বরাবর চালনা করতে হবে। এবং তারপরেই চাওয়া হয়েছে, এবং এখানে বলেছে যে বলো যে দেখাও যে এর চেয়ে বেশি নৌকার বেগ হতে পারে না। আমরা দেখলাম যে আর প্রাইম স্কোয়ার সমান হয়ে যাচ্ছে আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখান থেকে আমরা দেখেছি যে আর এর মান হয়েছিল 4.47 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল ভয়ের উত্তর। ওতে চাওয়া হয়েছিল স্বল্প সময়টা কত হবে, যেটা আমরা গতি করেছি, সেটার মান হচ্ছে 1.89 ঘন্টা। তারপরে চাওয়া হয়েছে এবার যদি স্বল্প দূরত্বে নৌকাকে চালনা করা হয়, তাহলে এই দুটা ব্যাগের কোনো পরিবর্তন হবে কিনা। আমরা দেখলাম যে পরিবর্তন হয়েছে, এটার মান 2.83 কিলোমিটার পার ঘন্টা এবং এটার মান হচ্ছে 2.5 ঘন্টা। অর্থাৎ সময়ের পরিবর্তন হচ্ছে 0.61 ঘন্টা এবং ব্যাগের পরিবর্তন হচ্ছে 1.64 কিলোমিটার ঘন্টা। তাহলে তোমরা শুধু এই শিক্ষণফলটাই পড়বে তা নয়, এই 3টে শিক্ষণফলই পড়বে তা নয়, বাকি শিক্ষণফলগুলো কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে। এগুলোর উপর জোর দিয়ে ভালো করে বুঝে কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। কারণ দেখা যাচ্ছে যে এটা প্রশ্ন, এটাকেই একটু পরিবর্তিত রূপে আবার ধরো যদি ধরো পরীক্ষা হওয়ার কোনো সুযোগ নেওয়া যায়, কর্তৃপক্ষ এটা যদি ধরো মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যদি সুযোগ আসে, তাহলে আমরা যদি পরীক্ষা নেওয়া যায় হয়তো বা ধরো এই শিক্ষণফলগুলো একটু রূপান্তর করে বা এই প্রশ্নটাকে একটু রূপান্তর করে পরীক্ষা নিতে পারে। যার জন্য তোমরা যে প্রশ্নটা পড়ছো তাকে খুব বুঝে নিয়ে ভালো করে শিখে কিন্তু এর উত্তরটা তোমরা দিও। তাহলে এবং যে পরীক্ষার অ্যাসাইনমেন্টের খাতায় যেভাবে লিখবে, A4 কাগজে তোমরা লিখছো, একদম ধারাবাহিকভাবে পুরো বিষয়টা কিন্তু যদি এভাবে লিখো, আমার মনে হয় তোমরা সুন্দরভাবে এর উত্তর দিতে সক্ষম হবে। এবং পরবর্তী ক্লাসগুলো আমরা এভাবে নিতে চেষ্টা করব। তোমরা ভালো করে পড়ো, স্বাস্থ্যবিধি মেনে চলে তোমরা চলাফেরা করো, শরীরের দিকে যত্ন নিও। তোমরা ভালো থেকো সবাই।